বিসমিল্লাহিররহমানিররহিম। সিঙ্গার সরকারি কলেজ 2020-21 শিক্ষাবর্ষ ব্যবসা শিক্ষা শাখা, একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখা অনলাইন ক্লাস কার্যক্রম আজ 22/11/2020 খ্রিস্টীয় তারিখ, রোজ রবিবার, বেলা 12টা। এই সময়ে একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখা বেলা 12টার এই সময়ে একাদশ শ্রেণী ব্যবসা শিক্ষা শাখার উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের ক্লাস কার্যক্রম। এই ক্লাস কার্যক্রম পরিচালনা করছি আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিঙ্গার সরকারি কলেজ। আমরা একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের ক্লাস কার্যক্রমে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের যে প্রথম অধ্যায় উৎপাদন, এই অধ্যায়ের যে দুইটা দিক, একটি হচ্ছে উৎপাদন আর একটি হচ্ছে উৎপাদনশীলতা। আমরা উৎপাদনশীলতা বিষয়ক আলোচনার ধারাবাহিকতায় যে বিষয়সমূহ আছে সেই বিষয়সমূহ নিয়ে আলোচনা করছি। এর মধ্যে আমরা উৎপাদনশীলতা বলতে কি বোঝায়, উৎপাদনশীলতার যে উৎপাদনশীলতার আওতা পাহে এমন হচ্ছে কেন, ওই কর্নারে চলে গেছে, ঠিক আছে তো নাকি? কোন শিক্ষার্থী আসছে নাকি? উৎপাদনশীলতার আওতা, উৎপাদনশীলতার গুরুত্ব, উৎপাদনশীলতার পরিমাপক বা প্রকারভেদ। গত ক্লাস পর্যন্ত আমরা এই বিষয়সমূহ নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় উৎপাদনশীলতায় প্রভাব বিস্তারকারী উপাদান। উৎপাদনশীলতায় প্রভাব বিস্তারকারী উপাদান। উৎপাদনশীলতার প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ আলোচনার ক্ষেত্রে আমরা উৎপাদনশীলতার প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ নিয়ে আমরা আলোচনা করব। উৎপাদনশীলতার প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ হচ্ছে প্রথমত প্রযুক্তি, 2 উৎপাদন স্তর, 3 বিন্যাস, 4 হচ্ছে উৎপাদন প্রক্রিয়া, 5 বৈজ্ঞানিক ও দক্ষ ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা যারা অনলাইন ক্লাস কার্যক্রমে সংযুক্ত হয়েছ জুম অ্যাপসের মাধ্যমে, তোমাদের সকলকে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনার যে তোমরা সংযুক্ত হয়েছে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আবার বলছি, আজকের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে উৎপাদনশীলতায় প্রভাব বিস্তারকারী উপাদান। তোমরা লেখো উৎপাদনশীলতায় প্রভাব বিস্তারকারী উপাদান, ফ্যাক্টরস। হ্যাঁ, মানে এটা একটা আলোচনার বিষয়। লেখো উৎপাদনশীলতায় প্রভাব বিস্তারকারী উপাদান। উপাদান সমূহ হচ্ছে, প্রথমত লেখো, লেখো প্রযুক্তি, 2 দিয়ে লেখো উৎপাদন স্তর, 3 বিন্যাস, 4
4 উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন প্রক্রিয়া। 5 বৈজ্ঞানিক ও দক্ষ ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক ও দক্ষ ব্যবস্থাপনা। তারপরে হচ্ছে 6 মানব সম্পদের মান, মানব সম্পদের মান। 7 হচ্ছে আর্থিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য। তোমরা কি লিখতেছো? আর্থিক সামর্থ্য, আর্থিক সামর্থ্য। তারপর হচ্ছে কার্য পরিবেশ, কার্য পরিবেশ। তারপর হচ্ছে গবেষণা ও উন্নয়ন, গবেষণা ও উন্নয়ন। লাস্টলি বা সর্বশেষ যেটা, সেটা হচ্ছে সরকারি নীতি, সরকারি নীতি। এগুলো হচ্ছে উৎপাদনশীলতায় প্রভাব বিস্তারকারী উপাদান সমূহের যে আলোচনা, সেই আলোচনার সাথে জড়িত বিষয়সমূহ বা উপাদান সমূহ। আমি আবার বলছি, উৎপাদনশীলতায় প্রভাব বিস্তারকারী উপাদান, ফ্যাক্টরস এফেক্টিং প্রোডাক্টিভিটি, ফ্যাক্টরস এফেক্টিং প্রোডাক্টিভিটির আলোচনার যে বিষয়সমূহ: 1 হচ্ছে প্রযুক্তি, 2 উৎপাদন স্তর, 3 বিন্যাস, 4 উৎপাদন প্রক্রিয়া, 5 বৈজ্ঞানিক ও দক্ষ ব্যবস্থাপনা, 6 মানব সম্পদের মান, 7 আর্থিক সামর্থ্য, তারপর হচ্ছে কার্য পরিবেশ, তারপর হচ্ছে গবেষণা ও উন্নয়ন, এবং সবশেষে হচ্ছে সরকারি নীতি। এখন এই বিষয়সমূহ সম্পর্কিত সম্যক ধারণা সমূহ কেমন, এই আলোচনা নিয়ে হচ্ছে উৎপাদনশীলতায় প্রভাব বিস্তারকারী উপাদান সমূহের আলোচনা। খুব ইম্পর্টেন্ট তোমাদের এটা, যেহেতু তোমাদের সাবজেক্ট হচ্ছে ব্যবসা শিক্ষা শাখার একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেটা সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। সে কারণে উৎপাদনের সাথে জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎপাদনশীলতা বিষয়টা, এবং উৎপাদনশীলতা তোমরা ব্যবসা শিক্ষা শাখার অন্য সব সাবজেক্টের সাথে এটা রিলেটেড বা সম্পর্কিত। তো সেই হিসাবে উৎপাদনশীলতার প্রভাব বিস্তারকারী উপাদান সমূহের আলোচনার যে মৌলিক ধারণাটা, এটা খুবই ইম্পর্টেন্ট। সেই হিসেবে আমরা এই আলোচনার মানে প্রারম্ভিক পর্বে এটা বলতে পারি যে একটি প্রতিষ্ঠান উৎপাদনশীলতা বৃদ্ধি করা বা উৎপাদনশীলতা বজায় রাখা বিষয়টা প্রতিষ্ঠানের অনেকগুলা বিষয়ের উপর নির্ভর করে। যে বিষয়ের উপর নির্ভর করে এই বিষয়সমূহ হচ্ছে, যেমন 1 নম্বর প্রযুক্তি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি শুনতে পাচ্ছ? প্রথম হচ্ছে প্রযুক্তি। একটি প্রতিষ্ঠানের প্রযুক্তি বা বর্তমান সময়ের যে প্রযুক্তি, সেটা উৎপাদনশীলতাকে ব্যাপকভাবে কি করে থাকে, প্রভাবিত করে থাকে। অর্থাৎ প্রযুক্তির কল্যাণে একটি প্রতিষ্ঠান যে স্বয়ংসম্পূর্ণ বা আধুনিক স্বয়ংক্রিয় মেশিন যন্ত্রপাতি অথবা আধুনিক যন্ত্রপাতি অথবা যে কি বলে যে বিজ্ঞানসম্মত উপায়ে যে কার্যপদ্ধতি চালুর বিষয়টা নির্ভর করে অনেকটা আধুনিক প্রযুক্তির উপর। এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে যদি উৎপাদন কার্যক্রম পরিচালনা করা যায়, স্বয়ংক্রিয় উৎপাদন কার্যক্রম অথবা আধুনিক যন্ত্রপাতি বা মেশিনারির সাহায্যে উৎপাদন কার্যক্রম, তাহলে কম ব্যয়ে কিন্তু কি করা যায়, উৎপাদন কার্যক্রম কি করা যায়, পরিচালনা করা যায়। এতে করে সর্বোপরি প্রতিষ্ঠানের খরচের পরিমাণ কমে আসে
এবং প্রতিষ্ঠানের খরচের পরিমাণ কমে আসলে কিন্তু উৎপাদনশীল প্রতিষ্ঠানের কি হয়, উৎপাদনশীলতা কি হয়, অর্জিত হয়। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে উৎপাদন। আমরা দ্বিতীয় পয়েন্ট নিয়ে আলোচনা করতেছি। উৎপাদনশীলতার প্রভাব বিস্তারকারী উপাদানের দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে উৎপাদন স্তর। উৎপাদন স্তর বলতে যেটা বোঝায়, একটি প্রতিষ্ঠান যে তার উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, তার উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে একটি প্রতিষ্ঠানের সকল রকম সম্পদের, অর্থাৎ তার মেশিন, যন্ত্রপাতি, তার কাঁচামাল, তার অন্যান্য অবকাঠামো, তার শ্রমিক কর্মী সবকিছু মিলে তার উৎপাদনের কাম্য উৎপাদন একটা কি থাকে, মাত্রা থাকে। তাহলে একটি প্রতিষ্ঠানের সামর্থ্যের দৃষ্টিকোণ থেকে যে পরিমাণ তার উৎপাদন সামর্থ্য, তার চেয়ে বেশি বা কম উৎপাদন কিন্তু প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর বা প্রতিষ্ঠানের ব্যয় বেড়ে যায়, তাই তো? জি, কাম্য স্তরটা আমি আবার বলছি। কাম্য স্তরটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের সকল রকম উপকরণের সমন্বয়ে তার যে পরিমাণ উৎপাদন স্তরটা, যে পরিমাণ উৎপাদন স্তর হওয়া উচিত, যে পরিমাণ উৎপাদন স্তর হওয়া উচিত। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যার মানে উৎপাদন কার্যক্রমে তার শ্রমিক আছে 5 জন শ্রমিক দিয়ে, তারপরে 10টা কি বলে যে তার 2টা বা 3টা কি আছে তার কি বলে যে উৎপাদন ইউনিট আছে, এবং উৎপাদন ইউনিটে যে মেশিন যন্ত্রপাতিগুলো থাকে, এবং উৎপাদন ইউনিটে মেশিন যন্ত্রপাতিতে যে পরিমাণ কাঁচামাল ব্যবহার হয়, এই সবকিছু মিলে তার উৎপাদনের যুক্তিসঙ্গতভাবে একটা প্রতিষ্ঠান সময় প্রেক্ষাপটে, যন্ত্রপাতির কার্যক্ষমতার প্রেক্ষাপটে, তারপরে শ্রমিকদের কার্যক্ষমতার প্রেক্ষাপটে, কাঁচামালের কার্যক্ষমতার প্রেক্ষাপটে, অথবা তার যে ব্যবসায়িক অবস্থানে সে তার কার্যক্রম পরিচালনা করে, অন্যান্য সকল সাপোর্ট বা অন্যান্য সকল কিছুর যে সহযোগী সাপোর্টের সমন্বয়ে সে যে পরিমাণ উৎপাদন করতে পারে, তার অথবা তার যে পরিমাণ উৎপাদন ক্ষমতা হওয়া উচিত, এটি হচ্ছে তোমার কি কাম্য উৎপাদন স্তর। তাহলে সকল রকমের সাপোর্টে সে যে পরিমাণ উৎপাদন করতে পারে, এটা হচ্ছে তার জন্য কাম্য উৎপাদন স্তর। এই উৎপাদন স্তরের চেয়ে যদি কম উৎপাদন হয় তাহলেও তার জন্য ক্ষতিকর, অথবা তার চেয়ে বেশি উৎপাদনটাও কিন্তু কি প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর। কেননা যদি সে কাম্য উৎপাদনের চেয়ে কম উৎপাদন করে, তাহলে তার মেশিন, যন্ত্রপাতি, শ্রমিক, কাঁচামাল এগুলোর কি হবে না, যথাযথ কি হবে না, ব্যবহার হবে না। আবার যদি বেশি উৎপাদন করতে চায় কাম্য স্তরের চেয়ে, তাহলে তার লোকবল যা দরকার তার চেয়ে বেশি প্রয়োজন হবে, কাঁচামাল যা দরকার তার চেয়ে বেশি প্রয়োজন হবে। মেশিন যন্ত্রপাতির বর্তমান কার্যক্ষমতা দিয়ে যদি বেশি উৎপাদন করতে চায়, মেশিন যন্ত্রপাতি অতিমাত্রা ব্যবহারের কারণে অপচয় বেড়ে যাবে। তাহলে সবকিছুর সমন্বয়ে তার যে পরিমাণ উৎপাদন ক্ষমতা হওয়া উচিত, সেটি হচ্ছে তোমার কি কাম্য উৎপাদন স্তর। কি বুঝতে পেরেছ? তাহলে কাম্য উৎপাদনের চেয়ে কম বা বেশি কাম্য উৎপাদনের চেয়ে কম বা বেশি উৎপাদনটা প্রতিষ্ঠানের ব্যয় বেড়ে যায়। তাহলে একটি প্রতিষ্ঠানের কাম্য উৎপাদন স্তর কিন্তু প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাকে কি করে প্রভাবিত করে থাকে। তাহলে এটা হচ্ছে উৎপাদন স্তর। তারপর হচ্ছে বিন্যাস। বিন্যাস বলতে বোঝায়, বিন্যাসের বাংলা সহজ কথা হচ্ছে সাজানো। সবকিছুর ক্ষেত্রে সাজানোর বিষয়টা মানে কি বলে গুরুত্বপূর্ণ। একটা মানুষ যেমন আমরা মানে কি বলে বাড়িঘর সাজাই, একটি রুম, বিল্ডিং, অবকাঠামো আমরা যে গৃহস্থলী কাজে সাজাই, সেখানে সাজানোর বিষয়ের উপর কোন জায়গাতে কি, কোন রুমে কি পরিমাণ আসবাবপত্র, কি পরিমাণ কোন জায়গাতে সেটিং দিলে চলাফেরা, এমনতর বিষয়গুলোকে বিবেচনা করে কিন্তু বিন্যাস করা হয়। ঠিক একইভাবে শিল্প উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একটি উৎপাদন বা যেখানে কারখানা, সেখানে কিন্তু মেশিন যন্ত্রপাতির অবস্থান দিতে হয়, কর্মীদের কার্য পরিচালনার জন্য প্রয়োজনীয় স্থানের সংকুলন দিতে হয়, এবং মেশিন যন্ত্রপাতি উৎপাদন কার্যক্রম শুরু হওয়ার সময় মেশিন যন্ত্রপাতির সহায়ক বিভিন্ন বিষয়গুলা, যে কাঁচামালের যোগান বা এগুলার অবস্থান দেওয়া, এমনতর চিন্তা ভাবনা থেকে কিন্তু কি করতে হয়, এই অবস্থান দিতে হয়, এগুলাকে সাজাতে হয়। সাজানোর উপর যদি কি বলে যে বিষয়টা ভালোভাবে না হয়, তাহলে সময় বেশি নিবে, উৎপাদন কম হবে। অথবা সাজানোর বিষয়টা যদি পরিকল্পিত না হয়, তাহলে যে মেশিন যন্ত্রপাতি বাবদ যে জায়গা বরাদ্দ দেওয়া হবে, অথবা শ্রমিক কর্মচারীদের অবস্থান সংক্রান্ত বিষয়ে যে স্থান বরাদ্দ দেওয়া হবে, অথবা অন্য উপকরণ বিষয়গুলা অবস্থান দেওয়া সংক্রান্ত বিষয়ে যেই অবস্থান দেওয়া হবে,
সেখানে কিন্তু স্থান সংকুলনের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে অবস্থানকে যথাযথ ব্যবহারের দৃষ্টিকোণ থেকে অবস্থানকে পরিমিত বা মিতব্যয়ী পর্যায়ে রাখলে কিন্তু প্রতিষ্ঠানের কি বাড়ে না, ব্যয় বাড়ে না, অথবা মিতব্যয়ী অবস্থানে রাখতে পারলে কিন্তু প্রতিষ্ঠানের কি বাড়ে, উৎপাদনশীলতা বাড়ে। স্থান যেন তেনভাবে যদি স্থানের বরাদ্দ বা না দেওয়া হয়, মানে লোকেশন মানে ব্যবসা মানে অবকাঠামো তো একটা যে যেখানে অবস্থান নেয় সেখানে তো এটা স্থান দখল করে, এবং স্থান দখল করতে গিয়ে যদি অযাচিতভাবে স্থানের ব্যবহার হয় তাহলে কিন্তু মানে প্রতিষ্ঠানের পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে প্রতিষ্ঠানে কি বেড়ে যায়, ব্যয় বেড়ে যায়। অন্য জায়গাতে আর একটা শিল্প ইউনিট স্থাপন করতে সেখানে নতুন করে জমি ক্রয় করতে হবে, অবস্থান নিতে হবে, তাহলে তো ওইভাবে ব্যয় বেড়ে যাবে। তাহলে যুক্তিসঙ্গতভাবে বিন্যাসের বিষয়টা, যেখানে কারখানার অবকাঠামো নির্মাণ করা হবে ওই অবকাঠামোতে যেই মানে স্থানের বিষয়টাকে বিবেচনা করে, উৎপাদন গতি প্রকৃতির বিষয়কে বিবেচনা করে, যেটা বললাম যে মেশিন যন্ত্রপাতি সেট আপ দেওয়া, অবস্থান দেওয়া, তারপরে কর্মকর্তা কর্মচারী বা শ্রমিকদের কাজের পরিবেশ সৃষ্টি, তারপরে যে মানে মেশিন যন্ত্রপাতি বা যারা মেশিন যন্ত্র পরিচালনা করবে তাদের মেশিন যন্ত্রপাতি পরিচালনার সাথে বিভিন্ন উপকরণ কাঁচামাল এগুলোর অবস্থান, অথবা শ্রমিক কর্মচারীদের নির্বিঘ্নে চলাফেরার বিষয়, এগুলোকে বিবেচনা করেই কিন্তু কি করতে হবে, এই বিন্যাসের বিষয়টা কি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে বা বিন্যাস করতে হবে, অত্যন্ত যুক্তিসঙ্গত ভাবে কি করতে হবে, বিন্যাস করতে হবে। তাই তো এই বিন্যাস উৎপাদনশীলতার বিষয়টাকে কি করে থাকে, প্রভাবিত করে থাকে। এলোমেলো বিন্যাস হলে মানে মেশিন যন্ত্রপাতি ব্যবহার ঝুঁকি বেড়ে যাবে, শ্রমিক কর্মচারীদের কার্য পরিবেশে ঝুঁকি বেড়ে যাবে, মানে উৎপাদনের সময় বেশি নিবে, কাঁচামাল বা অন্যান্য উপকরণের অপব্যবহার হবে। তাই তো বিন্যাস কি বলে যে উৎপাদনশীলতার প্রভাব বিস্তারকারী একটি উপাদান। কি বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। আমরা উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন বিষয়ে উৎপাদন এবং উৎপাদনের সাথে রিলেটেড যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে উৎপাদন প্রক্রিয়া। আমরা আগেও বলেছি যে বর্তমান যে প্রযুক্তি ব্যবহারের ফলে আধুনিক এবং স্বয়ংক্রিয় মেশিন যন্ত্র উৎপাদনের স্বার্থে বা উৎপাদন কার্যক্রম পরিচালনায় যে কি বলে আধুনিক বা স্বয়ংক্রিয় মেশিন যন্ত্রপাতির ব্যবহার এবং যে যুক্তিসঙ্গতভাবে উৎপাদন ইউনিট স্থাপন, সেখানে মেশিন যন্ত্রপাতির ব্যবহার বা আধা প্রস্তুত কাঁচামাল, এগুলা কিন্তু উৎপাদন প্রক্রিয়া যে একটি পরিণত পণ্যে রূপ নিতে গেলে যে যতগুলা পর্যায় অতিক্রম করা হয়, পর্যায় যত বেশি হবে সময় তত বেশি নিবে, পর্যায় যত বেশি হবে শ্রমিক কর্মচারী তত খাটবে, মানে প্রক্রিয়া যত বেশি হবে, শিল্প ইউনিটে প্রক্রিয়া মানে স্তর যত বেশি হবে, সেখানে স্থানের ব্যবহার তত বেশি হবে। তাহলে এই সমস্ত বিষয়কে বিবেচনা রেখে উৎপাদন প্রক্রিয়া সেখানে স্বয়ংক্রিয় মেশিন যন্ত্রপাতি ব্যবহার করে এবং কি বলে যে বর্তমান সময়ে যে মানে পরিণত পণ্য মানে রূপ দিতে গেলে যে সমস্ত উপকরণ ব্যবহার হয়, সেখানে বর্তমানে যেমন আধা প্রস্তুত কাঁচামাল ব্যবহার করা হয়, সেখানে উৎপাদন প্রক্রিয়া স্তর যত মানে সীমিত হবে বা লিমিট হবে তত বেশি কি হবে, উৎপাদন প্রক্রিয়া কি হবে, ভালো হবে। তাহলে উৎপাদন প্রক্রিয়ার মানে বা উৎপাদন ইউনিট যত বেশি হবে খরচ বা ব্যয় তত বেড়ে যাবে। তাহলে আবার যেন তেন ভাবে কিন্তু আবার প্রক্রিয়া ছোট করলেও হবে না বা প্রক্রিয়া মানে সংকুচিত করে আনলেও হবে না, যে যুক্তিসঙ্গত আবার সেটা কিন্তু অত্যন্ত এক্সপার্ট মানে কি বলে কর্মকৌশল নির্ধারণের মাধ্যমে, দক্ষতার মাধ্যমে এগুলা কি করতে হয়, নির্ধারণ করতে হয়। তাহলে এটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া। তাহলে এই উৎপাদন প্রক্রিয়ার বিষয়টা কিন্তু বর্তমানে উৎপাদনশীলতার কার্যক্রমকে কি করে থাকে, প্রভাবিত করে থাকে। তারপরে যেটা সেটা হচ্ছে বৈজ্ঞানিক ও কি বলে যে দক্ষ ব্যবস্থাপনা। হ্যাঁ, লাস্ট পয়েন্ট মানে 5 নম্বর পয়েন্ট যে বৈজ্ঞানিক ও দক্ষ ব্যবস্থাপনা। বৈজ্ঞানিক ও দক্ষ ব্যবস্থাপনা বলতে বোঝায় বর্তমানে উৎপাদন কার্যক্রমে এমন কিছু বিষয় আছে যে সমস্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানে দক্ষ ব্যবস্থাপনা বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বিষয়গুলো কি করা যায়, প্রয়োগ করা যায়। যেমন শ্রমিক কর্মী নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত নীতি অনুসরণ করা, তারপরে সময় এবং গতি বিশ্লেষণ,
কিনা মানে উৎপাদন কার্যক্রম তত চলে একটা সময়ে, বেশি সময়ে কার্যক্রম চললো কিন্তু উৎপাদন কম হলো। এই জন্য সময় এবং গতির বিশ্লেষণ, তারপরে হচ্ছে দক্ষ কর্মচারী নিয়োগ, তারপরে হচ্ছে মানসম্মত কাঁচামাল এবং যে উৎপাদন কাজে ব্যবহৃত যে বারবারই যে প্রযুক্তির বিষয়টা চলে আসে, যে মানসম্মত কাঁচামালকে ব্যবহার করতে গিয়ে যে স্বয়ংক্রিয় মেশিন যন্ত্রপাতি, তারপরে হচ্ছে আধুনিক শ্রম বিভাগ। শ্রম বিভাগ বলতে বোঝায় একটি উৎপাদন প্রক্রিয়া যে সমস্ত কার্য বা কর্মযজ্ঞে যে সমস্ত ক্ষেত্র আছে, মানে এই এই সমস্ত ক্ষেত্রে এক একজন এক একটা কাজ একই মানে বারবার করতে থাকে, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে সেটাগুলো হলো শ্রম বিভাগ। একই শ্রমিক একই কাজ বারবার করতে থাকলে তাহলে ওই কাজে তার দক্ষতা আসে, ওই কাজে তার কি আসে, দক্ষতা আসে। এবং এই দক্ষতা থেকে তার পরবর্তীতে সে প্রথমত সময় মানে উৎপাদনের যে সময় নেয়, পরবর্তীতে সময় কম নেয়, অথবা এক্সপার্ট মানে তার দক্ষতা থেকে তার কাজের বিষয়গুলা তার মানে তার দ্বারা পরিচালিত কার্যক্রমের দ্বারা সম্পদের যথাযথ ব্যবহার হয়, তারপরে সময় কম নেয়, তারপরে উৎপাদন মানসম্মত হয়। তাহলে বৈজ্ঞানিক অথবা দক্ষ ব্যবস্থাপনা মানে বৈজ্ঞানিক এবং দক্ষ ব্যবস্থাপনা কার্যক্রমের মাধ্যমে কিন্তু কি করা যায়, উৎপাদনশীলতা কি করা যায়, বৃদ্ধি করা যায়। তাই তো যে বৈজ্ঞানিক দক্ষ ব্যবস্থাপনা উৎপাদনশীলতাকে কি করে প্রভাবিত করে থাকে। তারপর হচ্ছে ঠিক এটার সাথে রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে পরবর্তী পয়েন্ট আলোচনার, সেটা হচ্ছে মানব সম্পদের মান। মানব সম্পদের মান বলতে বোঝায় যেটাকে বলে হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স আসলে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়, উৎপাদন কার্যক্রম পরিকল্পনা প্রণয়ন, উৎপাদন কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন কি বলে যে এক্সিকিউটিভ অথবা কি বলে যে কর্মকর্তা কর্মচারী অথবা শ্রমিক, প্রত্যেক পর্যায়ে যে যেখানে যে অবস্থায় কাজ করে, আসলে কিন্তু অন্যগুলো কিন্তু নিষ্ক্রিয় উপাদান, আর যারা মানে কি বলে সক্রিয় উপাদান সেটা হচ্ছে মানুষ। মানুষে কিন্তু চিন্তা ভাবনা করে, পরিকল্পনা করে এবং এই পরিকল্পনাকে কি করে বাস্তবায়ন করে, এবং কর্ম আদায়ের ক্ষেত্রে কিন্তু মেশিন যন্ত্রপাতি পরিচালনা করে মানুষ। তারপরে হচ্ছে এই মেশিন যন্ত্রপাতি পরিচালনার জন্য পরিকল্পনা করে মানুষ, কি উৎপাদন করা হবে সেটা পরিকল্পনা করে মানুষ। প্রতিবাদী জনসম্পদের কি ব্যবহার, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মানে মানব সম্পদের ব্যবহার। এখন একটি প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী, একটা হচ্ছে টপ লেভেল থেকে কি বলে যে বটম লেভেল অথবা মিড লেভেল, বিভিন্ন পর্যায়ে যারা কর্মরত, তাদের মান যত ভালো হবে, প্রতিষ্ঠানের তাদের দ্বারা গৃহীত সিদ্ধান্তগুলো একুরেট অথবা সঠিক হবে, এবং যত সঠিক সিদ্ধান্ত হবে প্রতিষ্ঠানের ব্যয় তত কমবে, এবং ব্যয় কমা থেকে উৎপাদনশীলতা বাড়বে। এবং মানব সম্পদ হিসেবে যেখানে যেভাবে কর্মরত, তাদের দ্বারা পরিচালিত কর্মকাণ্ডের মান ভালো হবে, তাদের দ্বারা পরিচালিত কর্মকাণ্ডের ফলে মেশিন যন্ত্রপাতি কি বলে যে ক্ষয় বা নষ্ট অথবা কাঁচামাল জ্যানত্যানভাবে অপচয় না হওয়া, অথবা সকল রকম সম্পদের যথাযথ কি হবে রক্ষণাবেক্ষণ কি হবে নিশ্চিত হবে। এবং একবারে টপ বা এক্সিকিউটিভ লেভেলের যারা আছেন তাদের দ্বারা গৃহীত সিদ্ধান্ত একুরেট। একটা হচ্ছে আমাদের দেশে বেশিরভাগ যেটা আইসোলেটেড প্ল্যান বা কি বলে যে অপরিকল্পিত পরিকল্পনা। তো অপরিকল্পিত পরিকল্পনা হলে যেন তেন পরিকল্পনা যদি হয় তাহলে কিন্তু সম্পদের অপচয় হয়। তাহলে মানব সম্পদের মানের উপরে কিন্তু মানে যে সিদ্ধান্ত বা পরিকল্পনার বিষয় নির্ভর করে, এবং পরিকল্পনা বাস্তবায়ন হতে গিয়ে কিন্তু সম্পদের ব্যবহার এবং মানব সম্পদের মানের কারণে যদি যথাযথ মানসম্পন্ন না হয় বা দক্ষ মানসম্পন্ন না হয়, তাহলে কিন্তু তাদের দ্বারাই ব্যবহৃত সম্পদের কি হবে, অপচয় হবে। এতে করে ব্যয় বেড়ে যাবে, উৎপাদনশীলতা হ্রাস পাবে। তাহলেও মানব সম্পদের মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এই যে মানব সম্পদের মান বর্তমানে কোন একটা প্রতিষ্ঠান তার যে কি বলে যে বর্তমান যেই মানে তার মানব সম্পদ আছে, সেগুলাকে সে উচ্চ বেতনে বা উচ্চ সুযোগ সুবিধা দিয়ে ধরে রাখে, বা আরো সুযোগ সুবিধা বাহির থেকে আরো এক্সপার্ট উৎপাদন দক্ষভাবে কার্যক্রম পরিচালনার জন্য কি করে থাকে, বাইরে থেকে কি করে থাকে নিয়োগ দিয়ে থাকে। যেহেতু প্রফিট ওরিয়েন্টেড প্রতিষ্ঠান, সেখানে কিন্তু যার দক্ষতা তাকেই কিন্তু প্রতিষ্ঠান কি দিবে, গুরুত্ব দিবে।
তাই তো এই বিষয়টাকে এটাকে বলা হচ্ছে তোমার কি মানব সম্পদের মান। তারপর হচ্ছে আর্থিক সামর্থ্য। আর্থিক সামর্থ্য একটি প্রতিষ্ঠান তার মানে সমসাময়িক কার্যক্রমের সাথে বা যে সমস্ত উন্নয়ন পরিকল্পনা বা যে সমস্ত ব্যবসার সম্প্রসারণ জনিত যে সমস্ত কার্যক্রম গ্রহণ করে তার সাথে যদি বর্তমান প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্য না থাকে, তাহলে সে তার পরিকল্পনা বা তার যে সম্প্রসারণ কার্যক্রম এগুলা কি করতে পারে না, পরিচালনা করতে পারে না। হয়তো এমন একটা সুযোগ আসলো যে ব্যবসা ক্ষেত্রে বা মানে উৎপাদন কার্যক্রমের ক্ষেত্রে প্রতিনিয়ত মানে মুনাফা অর্জনের সুযোগ যেমন সৃষ্টি হয়, তেমনি কিন্তু ঝুঁকিরও সৃষ্টি হয়। তাহলে যদি মানে মুনাফা অর্জনের সুযোগ সৃষ্টি হয়, সেই সময়ে যদি ভালো পরিকল্পনার মাধ্যমে যদি ব্যবসার সম্প্রসারণ ঘটানো যায়, নতুন কোনো প্রোডাক্ট উৎপাদন করতে হয় বা বর্তমান চাহিদা থেকে বেশি পরিমাণ পণ্য উৎপাদন করতে হয়, এমনতর বিষয়গুলোর সাথে সামঞ্জস্য রেখে বর্তমান আর্থিক সামর্থ্য প্রতিষ্ঠানের যদি সংগতিপূর্ণ না হয়, তাহলে গৃহীত পরিকল্পনা কি করতে পারে না, বাস্তবায়ন করতে পারে না। না পারলে কিন্তু সেখানে কি হয়, উৎপাদনশীলতা কার্যক্রম কি হয়, ব্যাহত হয়। তাহলে এই বিষয়টা উৎপাদনশীলতার বিষয়টাকে কি করে থাকি, প্রভাবিত করে থাকে। তারপরে হচ্ছে তোমার কার্য পরিবেশ। কার্য পরিবেশ বলতে যেটা বোঝায়, পরিবেশ তো পরিবেশেই, অর্থাৎ শ্রমিক কর্মচারী কর্মকর্তারা যে কার্য পরিবেশে মানে উৎপাদন কার্যক্রম যেখানে পরিচালিত হয়, সেই উৎপাদন কার্যক্রমে বিশেষ করে মানে কারখানার অভ্যন্তরে যে পরিবেশ, কারখানার অভ্যন্তরে পরিবেশের মধ্যে আমরা যেটা বিন্যাসের কথা বলছিলাম, ভালোভাবে বিন্যাস দিতে হয়। ভালোভাবে বিন্যাস দিলে নির্বিঘ্নে শ্রমিক কর্মচারী কর্মকর্তা তারা নির্বিঘ্নে কি করতে পারে, চলাচল করতে পারে। তারা মানে অনেক সময় উৎপাদন কার্যক্রমের পরিপ্রেক্ষিতে মানে মানে কারখানার পরিবেশটা কিন্তু ভিন্ন রকম হয়। উৎপাদন যে প্রতিষ্ঠানের উৎপাদন কালচার বা সংস্কৃতি যেমন, তার সাথে সঙ্গতি রেখে তার কি বলে যে প্রিমিস বা অবকাঠামোগত বিষয় ওইভাবে কি দিতে রূপ দিতে হয়। এইভাবে রূপ দিতে গিয়ে সেখানে আলো বাতাস শব্দ, কেন শ্রমিকদের মানে ওরকম যদি ঘিঞ্জি পরিবেশে কাজ করে, তাহলে তাদের কি বলে, তাদের ওই যে যেটা বলছি মানব সম্পদের মান কি হতে পারে, নষ্ট হতে পারে। অথবা নিরাপত্তা, শ্রমিকদের নিরাপত্তার বিধান বেশি হেভি মেশিন যন্ত্রপাতি পরিচালনা করে সেখানে তার সাথে সঙ্গতি রেখে তাদের যে নিরাপত্তার বিধান করা, তারপরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা, গেঞ্জি পরিবেশে কাজ করতে গিয়ে তাদের যে অত মেশিন যন্ত্রপাতির শব্দ, যেন শব্দ, অত পর্যাপ্ত আলোতে কাজ করতে না পারলে তাদের দৃষ্টিশক্তি মানে বিষয়, এমন তোর সব বিষয়কে বিবেচনা করেই কার্য পরিবেশ কি করতে হয়, নিশ্চিত করতে হয়। যদি এবং এমনভাবে বিষয়গুলোকে বিবেচনা করে কার্য পরিবেশ নিশ্চিত না করা হয়, তাহলে কাজ চলে, কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু উৎপাদনশীলতা আরো যেভাবে ভালো হওয়ার কথা, সেটা কি হয়, হয়ে ওঠে না। না হওয়ার ফলে কিন্তু এই উৎপাদনশীলতা ওইভাবে গোড়া থেকে কি হতে থাকে, কমতে থাকে। বা ভালো হলে কিন্তু উৎপাদনশীলতা আরো গোড়া থেকে ওইভাবে আস্তে আস্তে কোম্পানিকে কি দেয়, প্রবৃদ্ধি দেয়, বা কোম্পানিকে কি দেয়, আয় বেশি দেয়। তাহলে কার্য পরিবেশ। তারপর হচ্ছে গবেষণা ও উন্নয়ন। যেমন আমরা মানে এর আগে যে পয়েন্ট আলোচনা করছি, একটি পয়েন্ট যেটা আর্থিক সামর্থ্য, তেমনি প্রত্যেকটা প্রতিষ্ঠান তার বর্তমান কার্যক্রমের সাথে অদূর ভবিষ্যতে তার প্রতিযোগীকে কেন্দ্র করে ব্যবসায় তার প্রতিযোগী যারা আছে, অথবা তার বাজার মানে কি বলে যে ক্রেতা শ্রেণী ভোক্তা শ্রেণী সম্পর্কিত বিষয়ে গবেষণা কার্যক্রম, পণ্যের মধ্যে নতুন পরিবর্তন বা পণ্যের ডিজাইন পরিবর্তন বা পণ্যের কি বলে নতুন পণ্য লাইনে নতুন কোনো পণ্যের আবির্ভাব ঘটানো, এমনতর বিষয়গুলা ভবিষ্যতে কেমন পরিবর্তন আনতে পারে, এগুলোর জন্য কিন্তু কোম্পানির আলাদা কি আছে, খরচ আছে। বা কোম্পানির এটাকে বলা হয় গবেষণা এবং উন্নয়ন বিভাগ। এবং গবেষণা উন্নয়ন বিভাগ কোম্পানি কিন্তু চলমান কার্যক্রম থেকে এখানে কি দিতে হয়, অর্থ বরাদ্দ দিতে হয়। এবং গবেষণা উন্নয়ন খাতে যদি কোম্পানি এমন কোনো বিষয় নিয়ে আসতে পারে যে যেটা কোম্পানির জন্য মঙ্গলজনক, যে এমন একটা নতুন প্রোডাক্ট লাইনে নতুন পণ্য যোগ করা, অথবা উৎপাদন পদ্ধতিতে নতুন করে পরিবর্তন, যে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটানো, অথবা ক্রেতা ভোক্তা শ্রেণীর সাথে যোগাযোগের জন্য যে সেলস প্রমোশন অ্যাক্টিভিটিস গুলা নতুনভাবে সাজানো, এমনতর বিষয়গুলাকে বিবেচনা করে কিন্তু কোম্পানির ভবিষ্যৎ বাজারের যে পরিবর্তনের দিকগুলোকে কেন্দ্র করে কিন্তু কোম্পানি কি করতে হয়, গবেষণা এবং উন্নয়ন কার্যক্রম কি করতে হয়, পরিচালনা করতে হয়। এবং গবেষণা উন্নয়ন কার্যক্রম থেকে যে সাজেস্ট আছে, সেটা কোম্পানিকে দেখা যাচ্ছে অনেক সম্প্রসারণ থেকে কোম্পানিকে অনেক পরিচিতি বেড়ে যায়, তার বাজার বেড়ে যায়, তার মানে পরিচিতি এবং বাজার থেকে তার
কি বলে যে সুনামের মানে তার সুনাম কি হয় সৃষ্টি হয়, এভাবে তার প্রতিযোগিতামূলক সামর্থ্য বা তার কি ঘটে ব্যবসায় কি ঘটে ব্যক্তি ঘটে। তাহলে এমনতর বিষয়টা হচ্ছে তোমার কি গবেষণা ও উন্নয়ন। তাহলে এই বিষয়টাও যদি কোম্পানি মানে ভালোভাবে কার্যক্রম পরিচালিত না হয়, তাহলে সেখানেও কি হয় উৎপাদন কার্যক্রম উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়, উৎপাদন কার্যক্রম ব্যাহত থেকে উৎপাদনশীলতা কি হয় ব্যাহত হয়, বা উৎপাদনশীলতার বিষয়টাকে কি করে থাকে প্রভাবিত করে থাকে। তারপরে যেটা সেটা হচ্ছে লাস্টলি সেটা হচ্ছে সরকারি নীতি। জি, সরকারি নীতি। সরকারি নীতি বলতে বোঝায় প্রত্যেকটা দেশে যে মানে কি বলে যে ব্যবসায়িক সকল রকমের কার্যক্রম বা উৎপাদন কার্যক্রম যে যেখানে যে অবস্থায় ব্যক্তি পর্যায়ে বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, সেটা অবশ্যই একটা রাষ্ট্রের মানে কি বলে শিল্প বাণিজ্যের নীতি মেনেই তাকে কি করতে হয় কার্যক্রম পরিচালনা করতে হয়। অথবা কোনো কোনো শিল্পের বিকাশের জন্য সরকার বিশেষ কোনো সুবিধা, যেমন কোনো শিল্প স্থাপন করতে গেলে সেখানে সরকার মানে ব্যবসায়ীদের যদি আর্থিক সংকট থাকে সেখানে সে ব্যাংক থেকে ঋণ নেয়, ঋণের উপর যদি সুদের হার কম হয় তাহলে কিন্তু কি হয় ব্যবসায়ীরা ওই শিল্প স্থাপনে কি হয় আগে আসে। অথবা ওই শিল্প উৎপাদিত পণ্য সামগ্রী যদি বিদেশে রপ্তানি করে, সরকার সেখানে বিভিন্ন মানে শর্তগুলা রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন শর্তগুলোকে কি করে শিথিল করে। অথবা ওই শিল্প স্থাপনের সাথে জড়িত ম্যাটেরিয়াল অথবা সরঞ্জামাদি যদি বিদেশ থেকে আমদানি করতে হয়, তার সাথে রিলেটেড সরকারি সুযোগ সুবিধা খরচের বিষয়গুলোকে যদি সরকার শিল্প স্থাপনের দৃষ্টিকোণ থেকে, দেশে কর্মসংস্থানের সুযোগ দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক গতি প্রকৃতির দৃষ্টিকোণ থেকে সেখানে শিথিল করে, বা এই সমস্ত শিল্পের যে খাজনা কর রিবেট এগুলোতে যদি সরকার মানে কি বলে যে ধার্য কম হারে মানে কর রিবেট খাজনা ধার্য করে, সেখানে কিন্তু ওই সমস্ত শিল্প বিকাশের পথ কি হয় মানে প্রশস্ত হয় বা অবতারিত হয়। এভাবে হওয়ার ফলে ওই ধরনের শিল্প কি লাভ করে বিকাশ লাভ করে। তাহলে সরকারি নীতি যদি অনুকূলে হয় তাহলে সেটা কি বলে যে মানে উৎপাদনশীলতাকে বৃদ্ধি করতে পারে। আর যদি মানে বেশিরভাগ ক্ষেত্রে মানে সরকারি নীতিগুলো অনুকূলের বিষয়টাকে বিবেচনা করেই উৎপাদনশীলতা কি হয় প্রভাবিত হয়। তাহলে আজকের যে আলোচনা ছিল সেটা হচ্ছে মানে উৎপাদনশীলতায় প্রভাব বিস্তারকারী উপাদান। এবং আমরা এই যে পয়েন্টগুলা যে বিষয়গুলো আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে উৎপাদনশীলতার প্রভাব বিস্তারী উপাদানের বিষয়সমূহ আমরা কি করলাম আলোচনা করলাম। তোমরা শিক্ষার্থীবৃন্দ তোমরা কি শুনতে পাচ্ছ? তোমরা কি তোমাদের সবার বই আছে তো? বই নিয়েছো? বই নিলে তোমরা সরাসরি যদি যে সঞ্জিত সাহা বই যেটা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, আমি তো প্রথম পত্র পড়াচ্ছি এবং প্রথম পত্রের উৎপাদন চ্যাপ্টার আমরা প্রায় শেষের দিকে আলোচনা। তো গত ক্লাসে আমরা যে বিষয়টা টপিকটা আলোচনা করতেছিলাম, তোমার নেটওয়ার্ক বিভ্রাটের কারণে ক্লাসের যে অনলাইন ক্লাসের যে ধারাবাহিকতাটা আমরা রক্ষা করতে পারিনি। তো ওই ক্লাসেরই আজকে রিপিট মানে বিষয়টা একটু ধারণা দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে গত ক্লাসে যেটা আলোচনা করছিলাম আমরা, সেটা হচ্ছে উৎপাদনশীলতার পরিমাপক বা প্রকারভেদ, মেজার অর টাইপস অফ প্রোডাক্টিভিটি। উৎপাদনশীলতার পরিমাপকের যে বিষয়টা আমরা বলছিলাম যে চারটা, একটা হচ্ছে সার্বিক উৎপাদনশীলতা, একটা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা, একটি হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা, আর একটি হচ্ছে মালামালের উৎপাদনশীলতা। তো প্রথম যেটা সার্বিক উৎপাদনশীলতা তোমরা বইয়ের মধ্যে পাবে। আমি এখানে তো মানে ঘরোয়া পরিবেশে যে ক্লাস অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা করছি, তাতে বোর্ডে যাওয়ার সুযোগ নাই বা ওরকম সুযোগ সৃষ্টি করি নাই, আমি দুঃখিত। তো মুখেই বলতেছি তোমরা বই এটা পাবে, মৌখিকভাবে বলতেছি। যেটা সার্বিক উৎপাদনশীলতা, সার্বিক উৎপাদনশীলতা মানে হচ্ছে মোট উৎপাদন ভাগ মোট উপকরণ। তারপরে হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। শ্রমের উৎপাদনশীলতার সূত্রটা হচ্ছে মোট উৎপাদন একক ডিভাইডেড মোট শ্রম ঘন্টা। মোট উৎপাদন একক ডিভাইডেড মোট শ্রম ঘন্টা। ঠিক একইভাবে হ্যাঁ, ওই একই তোমার যন্ত্রপাতিটা আমরা এখন কোনটা বলতেছি, শ্রমের উৎপাদনশীলতা না? দুইটা না, একই বিষয়।
ঠিক আছে, একই বিষয়। তোমরা একটা ফলো করবে, যেটাই করো, ঠিক আছে? ফাহিম, ফাহিম, এদিকে আসো তো। হুম, ঠিক আছে। তোমরা একটা ফলো করবে। তারপরে হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা, ঠিক একইভাবে মোট উৎপাদন একক ডিভাইডেড মোট যন্ত্র সময়, মোট যন্ত্র সময়। তারপরে হচ্ছে মালামালের উৎপাদনশীলতা, মোট উৎপাদন মূল্য ডিভাইডেড মোট মালামালের মূল্য। এই হচ্ছে এই শ্রমের, সরি, উৎপাদনশীলতা প্রকারভেদ। তো ধারাবাহিকভাবে আমরা কিন্তু এই এই যে প্রথম অধ্যায়ের আলোচনার প্রায় শেষ প্রান্তে, হয়তো আগামী ক্লাসেই আমরা এই উৎপাদন চ্যাপ্টারের আলোচনা, যে উৎপাদনশীলতার লাস্টলি যে টপিকস আলোচনা আছে সেটা আমরা শেষ করব। তো এই কি বলে যে অনলাইন ক্লাস কার্যক্রম মানে এতটুকুই থাকলে, আর বেশি হলেও অনেক সময় মানে কি বলে যে আজকের ক্লাস তো একটা ধারাবাহিকতা বা কন্টিনিউটি এ পর্যন্ত সময় ঠিক থাকলো। তো যে টপিকসটা আমরা দিছি, তোমরা মূল বই থেকে মানে আলোচনা নিয়ে তোমরা ধারণায় আরো সমৃদ্ধ হবে, এই আশাবাদ ব্যক্ত করলাম। আর আজকের মতো ক্লাস কার্যক্রম এখানেই শেষ। আর তোমাদের কিছু বলার থাকলে বলো প্লিজ। তাহলে ঠিক আছে। হ্যাঁ, কেন উৎপাদন ব্যবস্থাপনা তোমাদের ব্যবসা শিক্ষা শাখায়, তোমরা তো সংযুক্ত হচ্ছ সব সারে, যার যেমন তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন চ্যাপ্টার, এটা সরি সাবজেক্ট বা বিষয়, এটা দুইটা দুইটা পেপার, একটা হচ্ছে প্রথম পত্র আর একটা হচ্ছে দ্বিতীয় পত্র। প্রথম পত্রের ক্লাসটা রবিবারে আমি নিচ্ছি, আর দ্বিতীয় পত্রের ক্লাসটা বুধবারে বোধহয় ফখরুল স্যার নিচ্ছেন। হ্যাঁ, তাহলে উৎপাদন তোমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টের যে তিনটা বিষয়, একটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা, আর তো আছে হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞানের ক্লাস আমি, হ্যাঁ হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র ক্লাস হচ্ছে। তারপরে হচ্ছে কি বলে যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, সেটারও তো বোধহয় ক্লাস হচ্ছে নাকি? না, আমরা বিগত সময়ে যেভাবে ক্লাস কার্যক্রম পরিচালনা করে আসতেছি, অথবা নিয়ম হচ্ছে এরকম, আমি এটা আমার ক্ষেত্রে আমাদের বেলায় বলতেছি, আমাদের সাবজেক্টে বা নিয়মটা এমনই যে একত্রে যাতে তোমার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কি করা হয়, পাঠদান করা হয়। তো আমরা তো উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, দ্বিতীয় পত্রটা হচ্ছে বিপণন বা বাজারজাতকরণ ওরিয়েন্টেড, আর প্রথম পত্রটা হচ্ছে উৎপাদন ওরিয়েন্টেড। তোমরা কি এই বিষয়টা মানে তোমরা আলোচনা বুঝতে পারতেছো? হ্যাঁ, প্রথম পত্রটা মূলত মানে, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, সাবজেক্টের নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, কিন্তু প্রথম পত্র হলো এটা, এটা কিন্তু উৎপাদন ওরিয়েন্টেড বেশি। কিন্তু একত্রে কিন্তু বিপণনের আলোচনাও আছে, উৎপাদন আলোচনাও আছে। বিপণন আলোচনা করলে কিন্তু উৎপাদনের আলোচনা আসতে হয়। ঠিক একইভাবে দ্বিতীয় পত্রে বিপণন ওরিয়েন্টেড, কিন্তু বিপণন ওরিয়েন্টেড আলোচনা করতে গেলে কিন্তু উৎপাদন আলোচনাও করতে হয়। তাই তো সাবজেক্টের নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। তো তোমাদের তো এই সাবজেক্টের তো প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্লাস হচ্ছে, আর সমস্যা নাই। আর যদি তোমরা আর কোনো সমস্যা ফিল করো বা সাবজেক্ট সম্পর্কিত বিষয়ে ধারণা সমৃদ্ধ করতে চাও, তাহলে প্রশ্ন থাকলে অকপটে বলবে। যদি মানে কিছু প্রশ্ন থাকে বলো, অসুবিধা নেই। আমি, আর কিছু বলার আছে? ঠিক আছে, তাহলে তোমরা মূল পাঠ্য বই দেখবে, দেখে ক্লাসে যা আলোচনা হলো, অনলাইন ক্লাসে যা আলোচনা হলো, তোমরা তার আলোকে মূল পাঠ্য বই দেখবে, দেখে ধারণায় সমৃদ্ধ হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে ক্লাস কার্যক্রম শেষ। সবাই ভালো থাকো।